অবশেষে খোঁজ পাওয়া গেল হাদির খুনি ফয়সালের। এরপর জানিয়ে দিব হাদিকে হত্যার আগে স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডে সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী সামিয়া। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির আড়ালে ঋণখেলাপিদের সংসদে ঢোকানোর ছক, বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। বিএনপির ফ্যামিলি কার্ডকে টেক্কা দিতে জামায়াতের নাগরিক কার্ড। আল জাজিরার রিপোর্টে তোলপাড়, কতটি আসন পেতে পারে জামায়াত? আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করে আমি তার মাথা ফাটিয়ে দেব। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রিমান্ডে ফয়সালের স্ত্রীর বিস্ফোরক তথ্য। রিমান্ডে কেঁদে কেঁদে একের পর এক গোপন তথ্য প্রকাশ করেছেন শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর জবানবন্দিতে উঠে এসেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড দেশেই রয়েছে এবং হত্যাকাণ্ডটি ছিল সুপরিকল্পিত। সামিয়া জানান, ঘটনার অনেক আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল কিভাবে হত্যা হবে, কারা সহযোগিতা করবে, আর ঘটনার পর পরিবার কিভাবে চলবে। এই জবানবন্দির পরই হাদি হত্যাকাণ্ডের তদন্তে আসে নতুন মোড়, কারণ তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে একটি শক্ত নেটওয়ার্ক। তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হল, সূত্রের দাবি অনুযায়ী ফয়সাল করিম মাসুদ নাকি এমন একটি স্থানে আত্মগোপনে ছিল যেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া কেউ ঢুকতেই পারে না। একাধিক অনুসন্ধানী সূত্র বলছে ফয়সালের অবস্থান নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। এরই মধ্যে সামনে এসেছে সন্দেহজনক অর্থ লেনদেনের তথ্য। তদন্তকারীদের হাতে আসা ব্যাংক ডকুমেন্ট অনুযায়ী হত্যাকাণ্ডের ঠিক 1 মাস আগে ফয়সাল তার স্ত্রীর নামে ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছিলেন। ব্যাংক সূত্র জানায় এই অর্থ এসেছে তার একটি প্রতিষ্ঠানের হিসাব থেকে, যার উৎস নিয়ে তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই লেনদেন সাধারণ কোনো ব্যবসায়িক লেনদেন নয়, বরং এটি হত্যার পরবর্তী সময়ের প্রস্তুতির অংশ হতে পারে। ওই আর্থিক যোগসূত্রই তদন্তকারীদের নিয়ে যাচ্ছে আরও গভীর এক ষড়যন্ত্রের দিকে। এই প্রোফাইল নাম, রাজনৈতিক চাপ ও শেষ প্রশ্ন। প্রিয় দর্শক, হাদি হত্যা মামলা এখন আর শুধু একটি খুনের তদন্ত নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় এবং বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এই হত্যাকাণ্ডের পেছনে এমন কিছু নাম উঠে আসছে যাদের প্রকাশ্যে এলে দেশের রাজনীতিতে বড় ধরনের ঝাঁকুনি লাগতে পারে। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং সাম্প্রতিক জবানবন্দিতে বারবার একটি বিশেষ বলয়ের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে, একজন জুলাই শহীদের খুনি কিভাবে এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকে? কে বা কারা তাকে নিরাপত্তা দিয়েছে? কেন তদন্ত বারবার থেমে গেছে? জনগণের দাবি এখন একটাই, এই হত্যাকাণ্ডের সব অভিযুক্ত ও সহযোগীদের পরিচয় প্রকাশ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা যদি শহীদ উসমান হাদির বিচার চান, কমেন্টে লিখুন, হাদি হত্যার বিচার চাই। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির আড়ালে ঋণখেলাপিদের সংসদে ঢোকানোর ছক, বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। এমনই অভিযোগ উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সাম্প্রতিক সময়ে বিএনপির প্রস্তাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করা হলেও বাস্তবে এর আড়ালে সুবিধাভোগী একটি গোষ্ঠীকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। অভিযোগ রয়েছে, দেশের পরিচিত ঋণখেলাপি ও বিতর্কিত ব্যক্তিদের সামনে এনে তাদের সংসদ নির্বাচনে প্রার্থী করার পথ তৈরি করতেই এই ফ্যামিলি কার্ড ইস্যু সামনে আনা হচ্ছে। বিরোধীরা বলছেন, যারা দেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে তাদেরকেই আবার সংসদে পাঠানোর ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, ফ্যামিলি কার্ডের নামে জনগণকে বিভ্রান্ত করে ঋণখেলাপিদের জন্য রাজনীতির দরজা খুলে দিতে চাচ্ছে তারেক রহমান।
তারা আরও দাবি করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ও গণতন্ত্র দুটোই মারাত্মক হুমকির মুখে পড়বে। অন্যদিকে বিএনপি পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলটির নেতাদের ভাষ্য, ফ্যামিলি কার্ড একটি মানবিক উদ্যোগ যার সঙ্গে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ জড়িত নয়। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ফ্যামিলি কার্ড কি সত্যিই গরিব মানুষের জন্য, নাকি এর আড়ালেই সংসদে ফেরার রাস্তা খুঁজছে ঋণখেলাপিরা? উত্তর খুঁজছে দেশবাসী। আল জাজিরার রিপোর্টে তোলপাড়, কতটি আসন পেতে পারে জামায়াত? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি বিশেষ রিপোর্ট। রিপোর্টে উঠে এসেছে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কতটি আসন পেতে পারে এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, আন্তর্জাতিক মহলের নজর কেন ক্রমেই জামায়াতের দিকে, অথচ বিএনপি পাচ্ছে না তেমন গুরুত্ব। আল জাজিরার রিপোর্ট কি বলছে? আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এখন একটি পুনর্বিন্যাস বা রি-অ্যালাইনমেন্ট চলছে। এই পরিবর্তনের ফলে জামায়াতে ইসলামী আবারও দৃশ্যমান শক্তি হিসেবে উঠে আসছে। রিপোর্ট অনুযায়ী জামায়াত ২০ থেকে ৪০টি আসনে প্রভাব ফেলতে পারে, কিছু আসনে সরাসরি জয়, আবার কিছু আসনে কিং মেকারের ভূমিকা পালন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সংগঠিত কর্মী কাঠামো, গ্রাসরুট পর্যায়ের শক্ত উপস্থিতি এবং দীর্ঘদিন মাঠে থাকার অভিজ্ঞতাই তাদের এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মহল কেন জামায়াতকে গুরুত্ব দিচ্ছে? প্রশ্ন হচ্ছে, কেন আন্তর্জাতিক মহলের আগ্রহ জামায়াতকে ঘিরে? আল জাজিরার রিপোর্টে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, জামায়াত নিজেদেরকে এখন আগের চেয়ে রাজনৈতিকভাবে পরিমিত ও কৌশলী হিসেবে উপস্থাপন করছে। দ্বিতীয়ত, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে তারা আন্তর্জাতিক ভাষায় কথা বলার চেষ্টা করছে। তৃতীয়ত, আন্তর্জাতিক মহল মনে করছে বাংলাদেশের রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে জামায়াত একটি ফ্যাক্টর, যাকে উপেক্ষা করলে ভবিষ্যৎ সমীকরণ অসম্পূর্ণ থেকে যাবে। কেন পিছিয়ে পড়ছে বিএনপি? এখানে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন পাত্তা পাচ্ছে না বিএনপি? রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিএনপির কৌশলগত দুর্বলতা, নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক মহলের দ্বিধা এবং সুস্পষ্ট রোডম্যাপের অভাব তাদের অবস্থানকে দুর্বল করেছে। আন্তর্জাতিক মহল এখন শুধু বড় দল নয়, বরং মাঠে বাস্তব প্রভাব আছে এমন শক্তিকেই গুরুত্ব দিতে চাইছে। এই জায়গায় জামায়াত তুলনামূলকভাবে এগিয়ে। সব মিলিয়ে আল জাজিরার রিপোর্ট স্পষ্ট করছে, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে আর উপেক্ষা করার সুযোগ নেই। আন্তর্জাতিক মহলের দৃষ্টি, সম্ভাব্য আসন সংখ্যা এবং মাঠের বাস্তবতা সব কিছু মিলিয়ে জামায়াত এখন আলোচনার কেন্দ্রে। প্রশ্ন একটাই,